আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মার্কেটিং ম্যানেজমেন্টের অষ্টম চ্যাপ্টার প্রাইসিং, ডিজাইনিং প্রাইসিং স্ট্র্যাটেজির উপরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব এবং খুব একটা ভাইটাল একটা বিষয় যে প্রায় সময় এটা পরীক্ষায় আসে। আমাদের আজকের টপিকস হচ্ছে ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট দ্য প্রাইসিং ডিসিশন। প্রাইসিংয়ের মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়, এই সিদ্ধান্তের ক্ষেত্রে যে উপাদানগুলো প্রভাব বিস্তার করে, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য সূচি। দেখো তোমরা স্ক্রিনে আমাদের এই যে এটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য সূচি, হচ্ছে এটা ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রাইসিং ডিসিশন। দেখো দুই ধরনের ফ্যাক্টরস আছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রাইসিং ডিসিশন। এখানে দুই ধরনের ফ্যাক্টরস, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস। ইন্টারনাল ফ্যাক্টরস হচ্ছে সেই ধরনের ফ্যাক্টরস যেগুলো প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ, যেগুলো চাইলে প্রতিষ্ঠান কন্ট্রোল করতে পারে এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে উপাদানগুলো তোমার প্রভাব বিস্তার করে মূল্য নির্ধারণের ক্ষেত্রে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস। দেখো ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে মার্কেটিং অবজেক্টিভস, দুই নম্বর মার্কেটিং মিক্স স্ট্র্যাটেজি, তিন নম্বর হচ্ছে কস্ট, চার নম্বর অর্গানাইজেশনাল কনসিডারেশন। আরেক দিকে আছে তোমার হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস। এক্সটার্নাল ফ্যাক্টরস মানে হচ্ছে বাহ্যিক উপাদান, যে উপাদানগুলো প্রতিষ্ঠানের সরাসরি নিয়ন্ত্রণে থাকে না, চাইলেই প্রতিষ্ঠান সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না, এরকম কিছু উপাদান যেটা মূল্য নির্ধারণের ক্ষেত্রে দারুণভাবে প্রভাব বিস্তার করে। এর মধ্যে কি কি আছে দেখো, নেচার অফ দ্য মার্কেট অ্যান্ড ডিমান্ড, দুই নম্বর হচ্ছে কম্পিটিশন, তিন নম্বর হচ্ছে আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এই আদার্সের মধ্যে আছে ইকোনমি, রিসেলার্স অ্যান্ড গভর্নমেন্ট। ইকোনমিক্যাল কন্ডিশন, ইকোনমি মূলত হচ্ছে ইকোনমিক্যাল কন্ডিশন, আর তোমার আরেকটা আছে রিসেলার রিয়াকশন অ্যান্ড গভর্নমেন্ট, সরকারি কিছু বিষয় আছে, এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা প্রথমে চলে যাই যে ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে কি কি বিষয় আছে। তোমরা স্ক্রিনে দেখো প্রাইসিং ইন্টারনাল ফ্যাক্টরস। ইন্টারনালের মধ্যে যে বিষয়গুলো আমরা পেয়েছিলাম সেগুলো নিয়ে আমরা এখন ডিটেলস আলোচনা করব। দেখো ইন্টারনালের মধ্যে কি কি আছে। ইন্টারনাল ফ্যাক্টরস এর মধ্যে এক নম্বর হচ্ছে মার্কেটিং অবজেক্টিভস। এক নম্বর কি? মার্কেটিং অবজেক্টিভস। প্রাইসিং নির্ধারণ করার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা দেখতে হবে যে আমাদের প্রাইসিংয়ের মার্কেটিংয়ের অবজেক্টিভস কী, মূল্য যে আমরা নির্ধারণ করব, এই মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে মার্কেটিংয়ের উদ্দেশ্যটা কি, এখান থেকে মার্কেটিং কি পেতে চায়। বিভিন্ন ধরনের উদ্দেশ্য হতে পারে। নাম্বার ওয়ান সার্ভাইভাল, এক নম্বর হচ্ছে সার্ভাইভাল, টিকে থাকা বা অস্তিত্ব রক্ষা করা। কোম্পানি যদি চায় যে টিকে থাকার জন্য মূল্য নির্ধারণ করবে বা তার অস্তিত্ব প্রতিযোগিতায় তার অস্তিত্বকে টিকায় রাখার জন্য, সেই ক্ষেত্রে সেই যদি উদ্দেশ্য হয়, এই ক্ষেত্রে কোম্পানি মূল্য নির্ধারণ করবে হচ্ছে কম, মূল্য নির্ধারণ হবে কম। আর দুই নম্বর মার্কেটিং অবজেক্টিভস হতে পারে কারেন্ট প্রফিট ম্যাক্সিমাইজেশন, চলতি মুনাফা সর্বোচ্চীকরণ। এটাই যদি উদ্দেশ্য হয় যে আমার মূল্য নির্ধারণের মার্কেটিং অবজেক্টিভস হচ্ছে কারেন্ট প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেই ক্ষেত্রে কোম্পানি কি করবে? নগদে যা পাও লুটে পুটে খাও, প্রথমেই সে চাবে বেশি মূল্য নির্ধারণ করতে। তোমাদের মনে আছে, তোমরা জানো বাংলাদেশে যখন প্রথম টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো আসে, তখন তারা সিম, এক একটা সিম বিক্রি করে 20,000 টাকা, 25,000 টাকা। তারও আগে সিটিসেল যখন আসে, এক একটা সিমের দাম ছিল তোমার লাখ টাকা। আমরা একসময় গ্রামীণ ফোনের তারপরে তোমার রবির সিম কিনছি 16,000 টাকা, আজকে থেকে সে 20 বছর আগের কথা। আর এখন কি করে? সিম ফ্রি দেয়, মোবাইল কিনলে সিম ফ্রি। তো এরকম প্রথমেই আবার তোমরা গ্রামীণ ফোনের কথা জানো, গ্রামীণ ফোন একসময় তাদের মূল্য কত ছিল? পার মিনিট 10 টাকা। তোমরা চিন্তা করতে পারবে না, এখন তো তোমরা পয়সার মিনিটে কেনো, সেকেন্ডের মিনিটে। আর আমরা 1 মিনিট কোনো পালস নাই, তোমার 10 টাকা মিনিট ছিল। 20 দিনের 21 দিনের কার্ড, 300 টাকার কার্ড, 21 দিন পরে কল আসবেও না, যাবেও না, এই অবস্থা ছিল।
এরকম ওই সময় তাদের স্ট্র্যাটেজি ছিল, মার্কেটিং অবজেক্টিভ ছিল কারেন্ট প্রফিট ম্যাক্সিমাইজেশন। তারা মুনাফাটাকে সর্বোচ্চ, চলতি মুনাফাটাকে সর্বোচ্চীকরণ। কোম্পানি যদি এই উদ্দেশ্য থাকে তাহলে তারা প্রথমে দাম বেশি করে নেবে, প্রফিটটা তারা বেশি করে লাভ তুলে নিতে চাবে প্রথমে। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে মার্কেট শেয়ার লিডারশিপ, বাজার শেয়ার নেতৃত্ব দান। এটাই যদি কোম্পানির উদ্দেশ্য হয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোম্পানি তার বিক্রয়টাকে বাড়িয়ে শেয়ারটাকে বাড়াতে চাবে এবং এর জন্য সে প্রথমে কি করবে, প্রথমে সে তার দামটা কম নির্ধারণ করবে, সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বের হবে। প্রথমে কম, যখন তার চাহিদা বাড়তে থাকবে আস্তে আস্তে ও দামটাকেও বাড়াইতে থাকবে। অ্যান্ড লাস্ট নম্বর হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি লিডারশিপ। এটাও একটা উদ্দেশ্য হতে পারে যে পণ্যের গুণগত মান নেতৃত্ব দান, যে হাই কোয়ালিটির প্রোডাক্ট। এই ক্ষেত্রে কোম্পানি কি স্ট্র্যাটেজি নেবে? কোম্পানির স্ট্র্যাটেজি থাকবে যে যেহেতু কোয়ালিটি হাই, তাকে দামও হাই করতে হবে। তাহলে প্রথমেই সে মূল্য নির্ধারণের সময় তার দামটাকে বেশি করবে। এই হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে মার্কেটিং অবজেক্টিভস। এই অবজেক্টিভসগুলো বিবেচনা করে আমাদেরকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। 2 নম্বর দেখি আমরা। 2 নম্বর হচ্ছে মার্কেটিং মিক্স স্ট্র্যাটেজি। এটাও একটা ইন্টারনাল ফ্যাক্টর, এটা প্রভাব বিস্তার করে। তোমরা জানো মার্কেটিং মিক্স কাকে বলে? মার্কেটিং মিক্স মিন ব্লেন্ডিং অফ 4 P's। তোমরা জানো মার্কেটিংয়ের 4টা P আছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই 4টার ব্লেন্ডিং মিশ্রণকেই বলা হয় হচ্ছে মার্কেটিং মিক্স। এই 4টার মধ্যে অবশ্যই আমাদের বিবেচনায় আনতে হবে মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে যে আদার্স যে 3টা আছে, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন, এগুলোর সাথে একটা সমন্বিত একটা ব্যবস্থা করতে হবে যাতে আমাদের সবগুলোর খরচ উঠে আসে। বা এই 4P'র সবগুলোই হচ্ছে খরচ আইটেম। যেমন প্রোডাক্ট করতে যাবা, প্রোডাক্টে অনেক খরচ। তারপরে প্লেস, পণ্য পোছাই দিব, পোছাই দেওয়ার যে খরচগুলো। তারপরে প্রমোশনালে তুমি কি অ্যাড দিবা, কারে দিয়ে তুমি অ্যাড বানাবা, ঋত্বিকরে দিয়ে বানাবা নাকি হচ্ছে ঐশ্বরিয়া দিয়ে বানাবা, এদেরকে বানাইতে গেলে কোথায় নিয়ে যাবা, সুইজারল্যান্ডে নিয়ে যে তুমি ভিডিও করবা নাকি, যত খরচ সব খরচকে তোমাকে তুলে নিয়ে আসতে হবে প্রাইসিংয়ের মাধ্যমে। এর জন্য এটা একটা ভাইটাল জিনিস যে আমার পণ্যতে কত খরচ হবে, আমার পৌঁছায় দেওয়ার জন্য প্লেস, কাস্টমারের হাতে পণ্য পৌঁছাই দিতে যে খরচ এটা কত হবে, প্রমোশনাল অ্যাক্টিভিটিসে খরচ কত হবে, সব খরচ বিবেচনায় এনে অ্যাড করে আমাকে মূল্য নির্ধারণ করতে হবে। অন্যগুলো সব খরচ, আর সব খরচ উঠবে, রেভিনিউ আইটেমই হচ্ছে আমার প্রাইস। এর জন্য এটা একটা ভাইটাল একটা তোমার পয়েন্ট যে মার্কেটিং মিক্স স্ট্র্যাটেজিগুলোকে আমাকে কী করে বিবেচনায় নিয়ে আসতে হবে মূল্য নির্ধারণের ক্ষেত্রে। তারপরে দেখো নাম্বার 3 নম্বর হচ্ছে কস্ট, ব্যয় বা খরচ। একটা পণ্যের মূল্য নির্ধারণ করতে গেলে যত প্রকারের খরচ আছে সব খরচ আমরা তুলে নিয়ে আসবো হচ্ছে এই তোমার প্রাইসিংয়ের মাধ্যমে। এর জন্য তোমার যে কাস্টমারে যে তুমি এসি রুমে বসায় তাকে এসির বাতাস খাওয়াবে, এই এসির বাতাসও তোমাকে তুলে নিয়ে আসতে হবে ওই খরচটাকে এই প্রাইসিংয়ের মধ্যে। তাকে যে তুমি চা দিয়ে আপ্যায়ন করবে অথবা কোকোকোলা বা ফান্টা দিয়ে আপ্যায়ন করবে, এই খরচও তোমাকে এর মধ্যে নিয়ে আসতে হবে। তা না নিয়ে আসলে কিন্তু তুমি লসে পড়ে যাবা। এর জন্য যত ধরনের খরচ আমরা জানি, খরচকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট। এই 2টা মিলাই হয় হচ্ছে টোটাল কস্ট। তাই এই কস্টগুলোকে আমাদের যত প্রকারের ব্যয় আছে সব ব্যয় আমাদেরকে মূল্য নির্ধারণের সময় বিবেচনায় আনতে হবে। আমি একটা ঘটনা বলি। একবার এক কোম্পানি খুব বিক্রি হচ্ছে, হট অ্যান্ড কেক প্রোডাক্ট, এত ডিমান্ড, এত বিক্রি, যতই বিক্রি করছে কোম্পানি ততই লসে পড়ে যাচ্ছে, যতই বিক্রি ততই লস, যত বিক্রি তত লস। একসময় কোম্পানি দেউলিয়া হয়ে গেল। বিশেষজ্ঞরা অনুসন্ধান শুরু করলো যে কি অবস্থা, এত বিক্রি কিন্তু প্রতিষ্ঠান কেন ধ্বংস হয়ে গেল, লস হয়ে গেল। পরে দেখা গেল যে একটা ভাইটাল একটা খরচ প্রাইসিংয়ে বাদ পড়ে গেছে। এর জন্য যতই কোম্পানি বিক্রি করছে, কোম্পানি তো মনে করছে আমার বিক্রি হচ্ছে লাভ, আসলে সে লাভ হচ্ছে না, তার লসে সে পড়ে যাচ্ছে। এর জন্য আমাদের এটা একটা ভাইটাল বিষয়। আমার সকল অল কাইন্ডস অফ কস্ট উই হ্যাভ টু কালেক্ট ফ্রম
আওয়ার প্রাইস স্ট্র্যাটেজি। অতএব আমাকে প্রাইসের মাধ্যমে সকল খরচকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, পরেরটা দেখো। অ্যান্ড লাস্ট নম্বর, আমরা ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে লাস্ট নম্বরটা চলে আসছি, অর্গানাইজেশনাল কনসিডারেশন। অর্গানাইজেশনাল কনসিডারেশন মানে এই ক্ষেত্রে বিবেচনা, মানে অর্গানাইজেশন মানে তোমরা জানো সংগঠন, কনসিডারেশন মানে হচ্ছে বিবেচ্য বিষয়। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে একটা সংগঠনের কারা তোমার প্রাইসিংয়ের সিদ্ধান্ত নিবে। প্রতিটা কোম্পানিতে এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে অথবা বিভিন্ন লোক থাকে যারা সিদ্ধান্ত নেয়। দেখো, যদি কোম্পানি ছোট কোম্পানি হয় বা ছোট প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে টপ লেভেল ম্যানেজমেন্ট or CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার। দেখো, ফর স্মল কোম্পানিজ, ছোট কোম্পানিগুলোতে সিইও আর টপ লেভেল ম্যানেজমেন্ট, যারা টপ লেভেল ম্যানেজমেন্টে থাকে তারাই মূল্য নির্ধারণের সিদ্ধান্তটা নেবে, অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার। আর যদি বড় কোম্পানি হয়, ফর লার্জ কোম্পানিজ, সেই ক্ষেত্রে ডিভিশনাল অর প্রোডাক্ট লাইন ম্যানেজার, যে বিভিন্ন ডিভিশন, বিভিন্ন যে ভাগ আছে এই বিভিন্ন বিভাগের যে ব্যবস্থাপক আছে ওনারা সিদ্ধান্ত নেবে, অথবা প্রোডাক্ট লাইনের যে তোমার ম্যানেজাররা থাকে, ব্যবস্থাপকরা থাকে, তারা সিদ্ধান্ত নেবে। আবার বড় বড় অনেক কোম্পানি থাকে যে কোম্পানিগুলোর নিজস্বই প্রাইসিং ডিপার্টমেন্টই থাকে, তাদেরই কাজ থাকে মূল্য নির্ধারণের সিদ্ধান্তগুলো নিয়ে নেওয়া। দেখো, বলতেছে যে এই ক্ষেত্রে আমাদের এটা বিবেচনায় আনতে হবে যে অর্গানাইজেশনাল কনসিডারেশন, যে একটা সংগঠনে কারা মূল্য নির্ধারণের সিদ্ধান্তগুলো নিবে সেটাও আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে। এই ছিল আমাদের হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্টস দ্য প্রাইসিং ডিসিশন। এখন আমরা চলে যাব এক্সটার্নাল ফ্যাক্টরসে, যেগুলো কোম্পানির বাইরের বা প্রতিষ্ঠানের বাইরের উপাদান, যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোম্পানিকে প্রভাব বিস্তার করবে। দেখো, এক্সটার্নাল ফ্যাক্টরসের মধ্যে কি আছে? এক্সটার্নাল ফ্যাক্টরসের মধ্যে এক নম্বর হচ্ছে নেচার অফ দ্য মার্কেট অ্যান্ড ডিমান্ড। আমাদের দেখতে হবে যে মার্কেট মানে বাজার এবং ডিমান্ড, চাহিদার ধরন কেমন, কারণ এক এক মার্কেটে এক একভাবে মূল্য নির্ধারণ করা হয়। যেমন আমরা যদি ধরি আন্ডার দ্য পিওর কম্পিটিশন মার্কেট, পিওর কম্পিটিশন মার্কেটে মূল্য নির্ধারণ করা হবে কিভাবে? পিওর কম্পিটিশন মার্কেট পূর্ণ প্রতিযোগিতা বাজার, এখানে দর কষাকষির মাধ্যমে মূল্য নির্ধারণ করতে হবে, কারণ এখানে অনেক পণ্য, অনেক বিক্রেতা এবং দামও সব কাছাকাছি। তুমি যদি কম দামে না দাও, সে কাস্টমার আরেকজনের পণ্য কিনে ফেলবে, কারণ একই অ্যাভেলেবেল পণ্য। এর জন্য এখানে দর কষাকষি করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। এরকম আরও আছে যে আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট, এখানেও একটা রেঞ্জ থাকে, এই রেঞ্জের মাধ্যমে তোমার দাম নির্ধারণ করা হয়। আন্ডার অলিগোপলিস্টিক কম্পিটিশন মার্কেট, এখানেও একভাবে মূল্য নির্ধারণ করা হয়। এক এক মার্কেটে এক এক স্ট্র্যাটেজি অবলম্বন করা হয়। আন্ডার পিওর মনোপলি মার্কেট, পিওর মনোপলি মার্কেট মানে হচ্ছে পূর্ণ মানে একচেটিয়া বাজার, এখানে একজন মাত্র বিক্রেতা বা দু একজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা, একাই বনে একাই বাঘ। যেমন আমাদের দেশে আছে তোমার বিদ্যুৎ সরকারি এটা হ্যান্ডেল করে, আর কেউ যেহেতু বেসরকারিতেও কিছু আছে, এজন্য এরা ক্রমাগত বছরে 5 বার দাম বাড়ালেও আমাদের কিছু করার থাকে না। এর আগেও বলছি যে একসময় গ্রামীণ ফোন একচেটিয়া বাজার নিচ্ছে, কারণ সেই সময় তার প্রতিযোগিতা ছিল না, প্রতিযোগী ছিল কম। পরে যখন বাংলা লিংক এসে আঘাত করলো, তারা প্রাইস কমাতে, দাম কমাতে বাধ্য হয়। তাই এইরকম এক এক মার্কেট বিবেচনা করতে হবে আমাদের, যে কোন মার্কেটের জন্য আমি পণ্যর দাম নির্ধারণ করতেছি, এবং এক এক মার্কেটের এক রকম স্ট্র্যাটেজি আমাকে নিতে হবে। তারপরে দেখো, ডিমান্ডের মধ্যে আছে কি? কনজিউমার পারসেপশন অফ প্রাইস অ্যান্ড ভ্যালুজ। আমাকে কনজিউমারের প্রত্যক্ষণ, কনজিউমার মানে ভোক্তা, পারসেপশন মানে প্রত্যক্ষণ, অফ প্রাইস অ্যান্ড ভ্যালু, মূল্য এবং ভ্যালুর তার সে কিভাবে এটাকে প্রত্যক্ষণ করতেছে, দেখতেছে, এটা দেখতে হবে। একটা কাস্টমার দেখে সে একটা পণ্য ক্রয় করার সময় যে এই পণ্য ক্রয়ের সময় সে কত ব্যয় করতেছে এবং সে কি পরিমাণ এখান থেকে সুবিধা পাচ্ছে, ভ্যালু পাচ্ছে, বেনিফিট পাচ্ছে, সে এই দুটা রেশিও করে। যদি পজিটিভ হয় তাহলে স্যাটিসফ্যাকশন, তার মধ্যে একটা
স্যাটিসফ্যাকশন আছে, হ্যাঁ ঠিক আছে, আমি যে পরিমাণ সুবিধা পাইছি এই পরিমাণ আমি মূল্য দিতে প্রস্তুত। আর যদি সে মনে করে যে না, আমি যে পরিমাণ অর্থ ব্যয় করছি এই পরিমাণ সুবিধা পাচ্ছি না, তাহলে সে কি করবে? সে এই পণ্য, আমার পণ্য নিবে না, অন্য কোম্পানির পণ্য নেওয়ার জন্য চলে যাবে। এর জন্য আমাদেরকে মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে দাম বাড়লে তোমার চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। এটাও আমাদের বিবেচনা করতে হবে যে এই রিলেশনটা আমাদের মধ্যে কতখানি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের দেখতে হবে যে ডিমান্ড, প্রাইস ডিমান্ড রিলেশনটা কেমন, যে দাম বাড়লে যে ক্রেতা কেমন রিয়াকশন করতেছে, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এবং আরেকটা দেখো, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এই যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটার হারটা কেমন, এর হার কেমন, যে দাম বাড়লে কি ক্রেতার রিয়াকশনটা কেমন, যে আমার পণ্য দাম বাড়লে কি সে অন্যটায় চলে যায়। যেমন ভোগ্য পণ্যের ক্ষেত্রে আমরা দেখি যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা অতটা প্রভাব বিস্তার করে না, কিন্তু অন্যান্য পণ্যের ক্ষেত্রে কিন্তু একটা ভাইটাল বিষয়। এর জন্য এই বিষয়টাকেও আমাদের বিবেচনায় আনতে হবে। নাম্বার 2 নম্বরে দেখো যে কম্পিটিটরস কস্ট, প্রাইস অ্যান্ড অফার। আমার মূল্য নির্ধারণ করতে গেলে এক্সটার্নাল ফ্যাক্টরসের মধ্যে এটাও একটা ভাইটাল ফ্যাক্টরস, যে প্রতিযোগী কীরকম খরচ করতেছে এই পণ্যের প্রতি, প্রতিযোগীর ওই ধরনের পণ্যের দাম কত এবং কি ধরনের অফার সে দিচ্ছে। একই ধরনের দেখো গায়ে মাখা সাবান যদি আমরা ধরি, যে বাথসপ, বাজারে দেখবা 34 পদের গায়ে মাখা সাবান আছে, তাই প্রায় কাছাকাছি রেট। লাক্স, অন্যান্য যে সাবানগুলো আছে, ডভ, লাক্স, তারপরে ল্যাভেন্ডিউ বা অন্যান্য যত প্রকারের সাবান আছে, এই সবগুলো দেখবা প্রায় কাছাকাছি। আমি একটা নতুন সাবান, গায়ে মাখার সাবান বাজারে ছাড়বো, অবশ্যই দেখতে হবে যে অন্যান্য প্রতিযোগীরা কোন জায়গায় খরচ কমাচ্ছে। কারণ আমাদের কস্ট যদি মিনিমাইজ করতে পারি, তাহলে আমরা পণ্যের মূল্য কম রাখতে পারবো, এবং কম মূল্য না রাখতে পারলে আমাদের বিক্রি বাড়বে, মুনাফা বেড়ে যাবে। এর জন্য প্রতিযোগীদেরকে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আমার প্রতিযোগীরা কোন জায়গায় খরচ কমায়, তার খরচ কত হচ্ছে, তার পণ্যের মূল্য কত, এবং সে কি কি অফার করতেছে। এটাও একটা ভাইটাল এক্সটার্নাল এলিমেন্ট দ্যাট অ্যাফেক্টস দ্য প্রাইসিং ডিসিশন। অ্যান্ড লাস্ট নাম্বার, আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আরও কিছু পরিবেশগত উপাদান আছে যেগুলো মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, এগুলো অবশ্যই এক্সটার্নাল ফ্যাক্টরস। এর মধ্যে একটা হচ্ছে তোমার ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা, কারণ অর্থনৈতিক অবস্থার উপরে মূল্যের একটা প্রভাব থাকে। এখন মঙ্গা অর্থনীতি, অর্থনীতি যদি মঙ্গা হয় তাহলে এক ধরনের মূল্য কম ধরতে হবে, অর্থনীতি যদি চাঙ্গা হয় সেই ক্ষেত্রে তুমি মূল্য বেশি ধরলেও সমস্যা হবে না। এক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা গেল দেশের মধ্যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি অনেক বেশি, সেক্ষেত্রে তুমি যদি কম দাম ধরো তোমার খরচ উঠবে না, এর জন্য এই ক্ষেত্রে দাম বেশি ধরতে হবে। এবং ব্যাংক রেট, সুদের হার কত, এগুলো অনেক কিছু বিবেচনা আমাদের আনতে হবে মূল্য নির্ধারণের ক্ষেত্রে। এরপরে দেখো আরেকটা হচ্ছে তোমার রিসেলার রিঅ্যাকশন। রিসেলার যারা, এই রিসেলাররা হচ্ছে আমাদের ফার্স্ট বায়ার। প্রথমে কোম্পানি কি করে, রিসেলার যারা থাকে, হোলসেলার, এদেরকে কোম্পানি প্রথমে পণ্য বিক্রি করে, এরপরে তারা আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে। এর জন্য তাদের রিয়াকশন, আমার দাম নির্ধারণের সাথে তাদের রিয়াকশন কেমন, অবশ্যই তাদের জন্য একটা মুনাফা আমার মূল্য নির্ধারণের সময় এটা থাকতে হবে। যদি মূল্য নির্ধারণের সময় এটা না থাকে তাহলে কিন্তু তারা কি হবে না, আমার পণ্য বিক্রি করতে উৎসাহিত হবে না, উৎসাহ দেখাবে না। এর জন্য তাদের রিয়াকশনটা আমাকে বিবেচনায় আনতে হবে। এবং গভর্নমেন্ট, সরকারের কিছু বিধিনিষেধ থাকে মূল্য নির্ধারণের ক্ষেত্রে। সরকার, যেমন আমরা জানি যে সার বিক্রির ক্ষেত্রে তোমরা দেখবা সরকার কিন্তু মূল্য নির্ধারণ করে দেয়। তারপরে যে সরকারি বই যেগুলো এগুলো বিক্রি করে, অনেক ক্ষেত্রে সরকারের কিছু বিধিনিষেধ থাকে মূল্য নির্ধারণের ক্ষেত্রে, সেগুলো আমাদেরকে বিবেচনায় আনতে হবে যে সরকারি কোনো বিধিনিষেধ এই ক্ষেত্রে আছে কি না। থাকলে সরকারি যদি কোনো আইন থাকে, সরকারি কোনো নিয়ম থাকে, সেগুলোকে আমাদের ফলো করতে হবে। অ্যান্ড লাস্ট নাম্বার হচ্ছে সোশ্যাল কনসার্ন, আমাদেরকে সামাজিক বিষয়টাকেও বিবেচনা আনতে হবে যে আমাদের মূল্য দ্বারা যাতে সমাজ
ক্ষতিগ্রস্ত না হয়, সমাজের উপকার হয়, এই বিষয়টাকেও আমাদের নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য সূচি, যে ফ্যাক্টরস অফ দ্যাট ইউ হ্যাভ টু কনসিডার টু সিলেক্টিং প্রাইস ডিসিশন, যে উপাদানগুলো তোমাদের বিবেচনা করতে হবে মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে। খুব ভাইটাল একটা বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। যদি না বুঝতে পারো কোনো বিষয়ে, জানার থাকে, ইনকোয়ারি থাকে, অবশ্যই তোমরা টেক্সট করো। আল্লাহ হাফেজ।